আধুনিক সভ্যতার যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ মোড়, একটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। বিশ্বের ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, যারা খবর রাখেন, তারা জানেন যে ইতিহাসের যে গুরুত্বপূর্ণ মোড়, সেই ক্ষেত্রে যে বিপ্লবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মানে একটি পর্ব থেকে আর একটি পর্ব, কোথাও হচ্ছে দাস সমাজ থেকে সামন্ত সমাজ, সামন্ত সমাজ থেকে বুর্জোয়া সমাজ, আবার বুর্জোয়া সমাজ থেকে কীভাবে সমাজতান্ত্রিক সমাজ। তো সেখানে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম বলো কি ফরাসি বিপ্লব বা হচ্ছে বলশেভিক বিপ্লব, এগুলো হচ্ছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো আমরা আজকে আলোচনা করব মূলত ফরাসি বিপ্লবের কথা, যেটি অষ্টাদশ শতকে হয়েছিল। তো বিপ্লব মানে কি আমাদের আগে জানতে হবে। ফরাসি বিপ্লব শব্দটা শুনে আমরা বুঝতে পারছি যে ফ্রান্স দেশে একটি বিপ্লব হয়েছিল, কারণ ফ্রান্সের জনগণকে বলা হয় ফরাসি। তাহলে ফ্রান্স দেশে যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লব কথার অর্থ কী? আসলে বিপ্লবটা কী না, বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সমাজের ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে হতে পারে, শিল্প উৎপাদনের ক্ষেত্রে হতে পারে। নানান ক্ষেত্রে যদি আমূল পরিবর্তন ঘটে যায়, প্রায় টোটাল চেঞ্জ যদি ঘটে যায়, তাহলে সেটাকে আমরা বিপ্লব বলি। যেমন শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে কুটির শিল্পে যা উৎপাদন হতো, তার থেকে যখন কারখানায় উৎপাদন শুরু হলো, তখন দেখা গেল তার একটা বিরাট পরিবর্তন হয়ে গেল, মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল উৎপাদন প্রক্রিয়ার। তো সেই জন্য আমরা সেটাকে শিল্প বিপ্লব বলছি। তো ফ্রান্স দেশেও এরকম সেখানকার সমাজ, রাজনীতি, শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, ব্যাপক পরিবর্তন বা সর্বাত্মক পরিবর্তন ঘটেছিল, সেটাকে আমরা ফরাসি বিপ্লব বলছি। তাহলে যখন কোনো কিছু পরিবর্তন ঘটে, যন্ত্রের কথা বাদ দাও, যদি উৎপাদনের কথা হয়, তাহলে সেটা হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতির ফলে যে কোনো পরিবর্তন ঘটতে পারে। কিন্তু যখন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে বা সার্বিক পরিবর্তন ঘটে, তখন কিন্তু তা একটি বা দুটি কারণের জন্য হয় না। তার মূলে যেটা কাজ করে সেটা হচ্ছে অসন্তোষ। মানে সেই সমাজকে পরিবর্তন করতে চাইবে কারা? যাদের মধ্যে প্রচণ্ড একটা অসন্তোষ তৈরি হয়, সেই সামাজিক ব্যবস্থা তাদের সেই অসন্তোষকে মেটাতে পারে না। তাদের যে বৈষম্য বলো কি অসাম্য বলো, তাদের অবস্থার অবনতি বলো, এই সমস্ত কিছু যে দাবি দাওয়া, তা কোনো কিছুই যখন মেটাতে পারে না, তখন সেই সমাজকে বদলে দেওয়ার একটা তাগিদ বা প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাহলে ফ্রান্সে কি এমন ঘটনা ঘটেছিল যে যার ফলে সেখানকার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া বা একটা বিপ্লব ঘটিয়ে দেওয়ার প্রয়োজন হলো, বা কারা এই বিপ্লবটা ঘটালো, এইটা আমরা একটুখানি জেনে নিই। যে ফ্রান্সের সে সময় যারা রাজত্ব করতেন, তারা ছিলেন বুর্বো রাজবংশের রাজা। এই বুর্বো রাজবংশের রাজারা, তাদের নাম ছিল ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। এই ষোড়শ লুইয়ের আমলেই কিন্তু বিপ্লবটা হয়েছে। তার আগে যারা নেতা ছিলেন, ত্রয়োদশ লুই বা চতুর্দশ লুই, এরা কিন্তু সকলেই ছিলেন কি না স্বৈরাচারে বিশ্বাসী। কেউ বলতেন যে আই অ্যাম দি স্টেট, আমিই হচ্ছি রাষ্ট্র, চতুর্দশ লুই বলতেন। কেউ বলতেন আমার কথাই হচ্ছে আইন, আমি যেটা বলবো। তার মানে এই কথাগুলো শুনেই বোঝা যায় যে তারা একদম স্বৈরাচারে বিশ্বাসী ছিলেন। তো তাদের কিছু স্বৈরাচারী নিয়মকানুনও ছিল সেই সময়, যেমন লেত্তর দি ক্যাসে বা লেটার দি ক্যাসে, এরকম একটি আইন ছিল, যে আইনে যদি মনে করা হতো যে রাজতন্ত্র বিরোধী বা রাজার বিরুদ্ধে কিছু বলছে বা কিছু করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নেওয়া হতো। তো এরকম আরও অনেক আইন কানুন ছিল। এছাড়াও যেটি ছিল, যেটা হচ্ছে মূল বৈষম্যের, এটা হচ্ছে সেই সময় সমাজ পুরোপুরি তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। সমাজের কাঠামোটা একটা হচ্ছে প্রথম শ্রেণী, একটা দ্বিতীয় শ্রেণী, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে যাজক, দ্বিতীয় শ্রেণী হচ্ছে অভিজাত, আর তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষরা হচ্ছে শ্রমিক, কৃষক, এই সমস্ত। তো প্রথম স্টেটে যারা যাজক ছিল, সেই যাজকদেরও বা দুটি ভাগ ছিল, উচ্চ যাজক, নিম্ন যাজক। অভিজাত যারা ছিল, দ্বিতীয় শ্রেণীর নাগরিক বললাম, সেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে যারা অভিজাত, তাদেরও দুটো ভাগ ছিল। একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত বা অসিধারী অভিজাত বলা হতো, আর একটা হচ্ছে কর্মসূত্রে বা পোশাকি অভিজাত। আর এই তৃতীয় সম্প্রদায়ের যে মানুষ ছিল, সে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা মূলত বুর্জোয়া, কৃষক, শ্রমিক। বুর্জোয়াদের মধ্যে আবার উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। কৃষকদের মধ্যে আবার ছিল স্বাধীন কৃষক, খাজনা চাষি, ভাগ চাষি, প্রান্তিক চাষি, ভূমিদাস। আর শ্রমিকদের মধ্যে ছিল যে রোজমজুর, মালি, এজেন্ট, ভিস্তিওয়ালা, পরিচারক, পাচক,
এই সমস্ত। তো এইভাবে কিন্তু টোটালটা একটা পিরামিডের মতো, মানে যাজকদের সংখ্যা খুব কম ছিল, তারা ছিল সমাজের একদম উপরিতলায় রাজার পরেই। তারপরে স্টেপেই ছিল অভিজাতরা, অভিজাতদের সংখ্যা যাজকদের থেকে একটুখানি বেশি ছিল, তারা ছিল যাজকদের ঠিক পরে। আর সর্বনিম্ন স্তরে ছিল তৃতীয় সম্প্রদায়, তাদের সংখ্যা প্রচুর, তারা ছিল ম্যাক্সিমাম জনগোষ্ঠী। তাহলে এইভাবে একটি পিরামিডের মতো আকার কিন্তু যে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে সেটা গড়ে উঠেছিল। এতে কোনো সমস্যা কিছু ছিল না। সমস্যা কী হলো না, সমস্যা হচ্ছে যে যা কিছু সুযোগ সুবিধা এই সমাজে ফ্রান্সে, তার সবটাই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মানুষেরা ভোগ করত, অর্থাৎ যাজক এবং অভিজাতরা। তৃতীয় সম্প্রদায়ের মানুষের কিন্তু কোনো অধিকার ছিল না। যেমন করের কথা যদি আমরা বলি, যে কোনো একটা রাষ্ট্রে তো জনগণকে কর দিতে হয়, তো সেখানে ফ্রান্সে যে কর ব্যবস্থা ছিল, সেখানে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় তারা প্রায় কোনো করই দিত না বললেই চলে। স্বেচ্ছা কর কিছু দিত, বাকি আরও প্রচুর রকমের প্রত্যক্ষ এবং পরোক্ষ যত রকমের কর ছিল, সেই করগুলো কিন্তু মেটাতে হতো তৃতীয় সম্প্রদায়ের মানুষ, মানে তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে আদায় করা করে গোটা ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো। তো সেই করগুলোর মধ্যে ছিল টেইলি, ক্যাপিটেশন, ভিংটিয়েম। আসলে এই নামগুলো দেখবে তোমাদের এক একটি বই এক এক রকম থাকতে পারে। কোথাও হচ্ছে TAILLE, টেইলি, এটা কোথাও লেখা আছে তাই, উচ্চারণটা ফরাসি উচ্চারণ তো, তাই কোনোটাই ভুল নয়। ক্যাপিটেশন যেটা বললাম COPITATION, কোথাও দেখবে লেখা আছে কপিতাশিও। ভিংটিয়েম বললাম, সেটা দেখবে কোথাও লেখা আছে ভ্যান্তিয়াম। এছাড়া ছিল গ্যাবেল, করভি, এডস, দিম, দ্রুয়াদা কলবি, এদশাস, বানালিতে, সপার, শস, লদেভদ, এরকম প্রচুর কর। সে সমস্ত কর কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে আদায় করা হতো। এবং এই করগুলো যারা আদায় করতেন, সেই যে কর্মচারী, তাদেরকে রক্তলোলুপ নেগড়ে বলা হতো। সে কর্মচারীদের পদগুলো ছিল ত্রেত, এলু। এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে যে ত্রেত কাদের বলা হয়, এলু কাদের বলা হয়। এরা হচ্ছে এই পরোক্ষ করগুলি আদায় করতেন। আর প্রত্যক্ষ কর আদায় করতেন রাজার যে প্রশাসন, সেই প্রশাসনে নিযুক্ত ব্যক্তিরা, তারা সরাসরি প্রত্যক্ষ কর আদায় করতেন। আর ত্রেত আর এলু যারা ছিলেন, তারা হচ্ছে যে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ওই পরোক্ষ করগুলো আদায় করতেন। তাহলে এই শুধু কর কাঠামো থেকেই আমরা বুঝতে পারছি যে সমাজে কীরকম একটা বিভাজন তৈরি হয়েছিল। তৃতীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা ছিল বেশি, তাদের হাতে জমি সম্পত্তি ছিল কম, আবার সমস্ত ধরনের কর তারাই দিত। প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায়ের হাতে জমি সম্পত্তি বেশি ছিল, উল্টে তারা কর আদায় করত, কিন্তু তারা রাষ্ট্রকে কোনো কর দিত না। তাহলে এই রকম একটি বৈষম্য ভরা সমাজ স্বভাবতই পাল্টে দেওয়ার একটি প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভূত হয়েছিল। এবং কারা অনুভব করেছিল তার বলার অপেক্ষা রাখে না, তৃতীয় সম্প্রদায়ের মানুষ নিশ্চিতভাবে। তো আমরা এই টোটাল ফরাসি বিপ্লবকে যদি আলোচনা করি, যে কারণগুলোকে যদি আমরা আলোচনা করি, তো সেই কারণগুলোর মধ্যে আমরা এটাকে যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলে দেখবো যে সে তার যে কী কী ক্যাটাগরিতে আমরা ফেলতে পারছি কারণগুলোকে। সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, এরকম ক্যাটাগরিতে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারি। যে সামাজিক কারণ একটা বললাম, যে সমাজের মধ্যে এই বৈষম্য ছিল। যদি অর্থনৈতিক কারণ বলা হয়, অর্থনৈতিক কারণকে আবার একজন ঐতিহাসিক বলেছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তিনি তার লেখা একটি বই দ্য ওয়েলথ অব নেশনস গ্রন্থে বলেছেন যে ফ্রান্স হচ্ছে একটি ভ্রান্ত অর্থনীতির বিরাট প্রকাণ্ড জাদুঘর। ফ্রান্স ওয়াজ এ ভ্যাস্ট মিউজিয়াম অফ ইকোনমিক এরর্স। কেন তিনি একথা বললেন? না, এই যে কর ব্যবস্থা, এই কর ব্যবস্থা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, এটি একটি অবশ্যই কারণ। তাছাড়া কর আদায়ের যে ব্যবস্থা, সে আদায় ব্যবস্থাও কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। যে কর ব্যবস্থা সুবিধাভোগী সুবিধাহীন সম্প্রদায়ের মধ্যে একটা পৃথক করার নীতি ছিল। কর দেওয়ার ক্ষেত্রে যে ছাড় দেওয়া, সে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়কে, সেই ছাড়, কর প্রদানের ছাড়ের ক্ষেত্রেও কিন্তু সেখানেও একটি ভ্রান্তি ছিল। তৃতীয় সম্প্রদায়ের মানুষের উপর কর ভার জর্জরিত হয়ে গেছিল। তাদের প্রত্যক্ষ কর সমস্ত দিতে হতো, পরোক্ষ কর দিতে হতো। কর আদায় তাদের উপর জোর জবস্তি করা হতো, জোর করে। তাছাড়া ওই আর্থিক ক্ষমতা সীমিত হলে ওই সীমিত অর্থনীতি আবার অন্য জায়গায় বিলিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল রাজাদের মধ্যে। অন্য রাজ্যে কোথাও যুদ্ধ হলে, কিছু হলে সেখানে টাকা সাহায্য করা, মানে বিলাসিতা একটা। এছাড়া রাজা রানীর বিলাসিতাও ছিল। সেই সময় যিনি রানী ছিলেন মেরি আন্তোয়ানেট, তার চাকরের সংখ্যা ছিল 500। সোরস লুইয়ের যিনি পত্নী মেরি আন্তোয়ানেটের চাকরের সংখ্যা ছিল 500। এছাড়া রাজপ্রাসাদে প্রায় 16,000 কর্মচারী বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তাহলে একদিকে আর্থিক অবস্থা দুর্বল রাষ্ট্রের,
কিন্তু খরচের বহর সাংঘাতিক। তাহলে সেই অর্থনীতি একটি ভ্রান্ত অর্থনীতি ছাড়া আর কিছুই নয়। এই জন্য হচ্ছে যে এগুলো অর্থনৈতিক কারণ ছিল, এবং অ্যাডাম স্মিথ যে বলেছেন যে ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর, তাহলে সেটা তিনি ভুল কিছুই বলেননি। তাহলে সামাজিক কারণ বললাম যে তিনটি যে শ্রেণী, যাজক, অভিজাত, তৃতীয় সম্প্রদায়, কোন সম্প্রদায়ের কী অবস্থা ছিল, কাদের কী ক্ষোভ ছিল। অর্থনৈতিক কারণ বললাম। রাজনৈতিক কারণ যদি আমরা দেখি যে ফরাসি বিপ্লবে কী রাজনৈতিক কারণ ছিল, রাজনৈতিক কারণ মানে হচ্ছে পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব। তাহলে পূর্ব রাজতন্ত্র প্রথমেই বলেছি যে অত্যন্ত স্বৈরাচারী ছিল। তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন যে ঈশ্বর তাদেরকে রাজা করেছেন, অতএব মানুষের কোনো ক্ষমতা নেই তাদেরকে ওই সিংহাসন থেকে হটিয়ে দেওয়ার, এবং সেইটা তারা বংশানুক্রমিকভাবে শাসনকার্য পরিচালনা করবেন তা মানুষের মধ্যে গেঁথে দেওয়ারও চেষ্টা করেছিলেন সেই ধারণাটা। তাছাড়া ওই স্টেটস জেনারেল বলে যেখানে জনগণের প্রতিনিধি সভা, সেই প্রতিনিধি সভাও 175 বছর ধরে তারা বন্ধ রেখেছিলেন। মানে কোনো মানুষের মতামত তারা গ্রহণ করতেন না। সেখানে অধিবেশন আহ্বান করা হয়নি, কোনো মানুষের মতামত নেওয়া হয়নি। এছাড়া ওই যে স্টেট জেনারেলের কথা বলা হলো, সেখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল, ভোটাধিকার। সেখানে ধর কোনো একটা বিষয়ে আলোচনা হলো, আলোচনার পর ভোটাধিকার হবে যে কারা কারা এটাকে সাপোর্ট করে। তা 3টে সম্প্রদায়, 3 সম্প্রদায়ের প্রতিনিধিরা জন্য 3টে ভোট ছিল। প্রথম সম্প্রদায়ের সব প্রতিনিধি মিলে একটা ভোট, দ্বিতীয় সম্প্রদায়ের একটা ভোট, আর তৃতীয় সম্প্রদায়ের একটা ভোট। তাহলে রাজা যখন কোনো প্রস্তাব উত্থাপন করতেন, তার স্বভাবতই প্রথম আর দ্বিতীয় সম্প্রদায় তার বিরোধিতা করতো না, কারণ তারা তো সুবিধাভোগী শ্রেণী, তাদের সহজ সুযোগ সুবিধা আছে, অতএব রাজা তাদের সুবিধা হানি করবেন না। তা তারা 2টো ভোট সবসময় রাজার পক্ষে দিত, তৃতীয় সম্প্রদায়ের একটি ভোট সবসময় তারা পরাজিত হতো। তো 175 বছর পরে যখন ডাকতে বাধ্য হয়েছিল স্টেট জেনারেল, মানে অভিজাতদের চাপে পড়েই ডাকতে বাধ্য হয়েছিল, রাজা একটা সময় মনে করলেন যে এই আর্থিক দুরবস্থা থেকে মুক্তির জন্য কী উপায়, তো মন্ত্রীরা পরামর্শ দিয়েছিলেন যে অভিজাতদের উপর কিছু কর চাপানো যেতে পারে। তো যখনই বলেছিলেন তখন অভিজাতরা রেগে গিয়ে বলেছিল যে কর একমাত্র স্টেট জেনারেল চাপাতে পারে, রাজার কর চাপানোর কোনো অধিকার নেই। তো শেষ পর্যন্ত তাদের চাপে ওই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়। সেই সুযোগ পেয়ে সেইখানে কিন্তু তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি তারা সবাই দাবি করতে শুরু করে যে আমাদেরকে মাথা পিছু ভোট দিতে হবে, সম্প্রদায় পিছু নয়। তাহলে আলোচনা হলো অভিজাতদের উপর কর বসানো যাবে কি না, সেই আলোচনা সবাই তৃতীয় সম্প্রদায় তারা কিন্তু সুযোগ বুঝে এই দাবিটাকে জোরালো করে তুলল। রাজা দেখলেন এ তো খুব ভয়ানক একটা ব্যাপার, তিনি কী করলেন, ওই প্রতিনিধি সভা বন্ধ করে দিলেন, তৃতীয় সম্প্রদায়ের কথা মানলেন না। তো পরের দিন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা যখন ওই সভাকক্ষে ঢুকতে গেল, তখন দেখলো তালাবন্ধ। এই তালাবন্ধ দেখে তারা পাশের টেনিস কোর্টের একটি মাঠে সেখানে শপথ গ্রহণ করলো যে তারাই নিজেরা একটা সংবিধান রচনা করবে, এবং যতদিন না সেই সংবিধান রচিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা দেশ এবং জাতির জন্য একত্রিতভাবে কাজ করে যাবে। তো একটা উল্লেখযোগ্য ঘটনা হলো যে তাদের সাথেও কিন্তু যাজকদের কিছু শ্রেণী এবং অভিজাতদের কিছু প্রতিনিধি তারাও যোগদান করে ফেলল। তো এই হচ্ছে ফরাসি বিপ্লবের একদম সূচনা বলা যেতে পারে এটাকে, এই টেনিস কোর্টের শপথ। তো যেটা আমরা আলোচনা করছিলাম যে কারণ, রাজনৈতিক কারণ বললাম, অর্থনৈতিক কারণ বললাম, সামাজিক কারণ বললাম। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ যে কারণ ছিল, সেই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যখন আগুন লাগবে হচ্ছে, যে ভিতরে আগুন যে কোনো সময় জ্বলে উঠতে পারে, বারুদের স্তূপ, সেই সময় যদি একটু হাওয়া দেয় বা ফুঁ দেওয়া হয়, আমরা সাধারণ ভাষায় বলি যে ফুঁ দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। এই ফুঁ দেওয়ার কাজটা কিন্তু করেছিল যারা, তারা হচ্ছে দার্শনিক বা চিন্তাবিদ, বা আমরা যাকে বুদ্ধিজীবী সম্প্রদায় বলি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রুশো, ভলতেয়ার, মন্টেস্কু, এই সমস্ত ব্যক্তিগণ। তো তারা কি করলেন না, তারা তাদের বিভিন্ন যে রচনা, সেই রচনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটি নাড়া দেওয়ার কাজ করলেন। রুশো তিনি তার যে সোশ্যাল কন্ট্রাক্ট, সেখানে তিনি বললেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন স্বাধীনভাবেই জন্মায়, তাহলে সে পরাধীন হয় কীভাবে, না এই সমাজের যে নিয়মকানুন, সে সমাজের নিয়মকানুনের জন্যই সে পরাধীন হয়। অতএব এই পরাধীনতাকে ভাঙতে গেলে আগে সামাজিক নিয়মকানুনকে ভেঙে ফেলতে হবে। ভলতেয়ার বললেন যে গির্জাগুলো হচ্ছে দুর্নীতির আখড়া, তাই গির্জাগুলোর উপরে কীভাবে মানুষের অত্যাচার করে, তারা কীভাবে শোষণ করে, সেই সমস্ত তিনি তুলে ধরলেন। মন্টেস্কু তিনি বললেন যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটি কখনো একই জায়গায় থাকতে পারে না। তিনটি যদি পৃথক না হয়, ক্ষমতার যদি স্বতন্ত্রীকরণ না হয়, তাহলে কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না।
তো তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে তত্ত্ব, সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তত্ত্ব তুলে ধরলেন। এই সময় ফিজিওক্র্যাটস নামে এক ধরনের অর্থনীতিবিদের আবির্ভাব হলো, বিশেষ করে কুইসনে। তিনি বাণিজ্য, শিল্প এবং কৃষির বিকাশে রাষ্ট্রীয় কর্তৃত্বকে অবাঞ্ছিত মনে করলেন, বললেন যে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটাতে হবে এক্ষেত্রে। তো এছাড়া ছিল বিশ্বকোষ রচয়িতা দেনিস দিদেরও, যে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেছিলেন। তাতে সেই সময়ে সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থার যে ত্রুটি বিচ্যুতি সেগুলোর সমালোচনা করা হয়েছিল। তাহলে এইভাবে একদিকে মানুষের ক্ষোভ আর তার সাথে সাথে দার্শনিকদের বিভিন্ন রচনা এবং ব্যাখ্যা, তা কিন্তু মানুষকে এই বিপ্লবে অনুপ্রাণিত করেছিল, বা বিপ্লবের যে ক্ষেত্র সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করেছিল। তো এইভাবে তোমার টেনিস কোর্টের শপথের পরেই তারপর বাস্তিল দুর্গের পতন, যেটা প্রথমেই বলেছিলাম যে লেটার ডি ক্যাশে যে বিনা বিচারে গ্রেপ্তার করে রাখা হতো সাধারণ মানুষকে বাস্তিল দুর্গে। তো সেই সাধারণ মানুষ কিন্তু তারা 14ই জুলাই 1789, টেনিস কোর্টের শপথ হয়েছে 20 জুন 1789, তার এক মাস পরেই দেখো 14ই জুলাই 1789 সেইখানে প্যারিসের উত্তেজিত জনতা তারা ওই বাস্তিলের যে কারারক্ষী ছিল, কারারক্ষী অধিকর্তা যিনি ছিলেন দলুন, সে দলুনকে হত্যা করে সেখানে বাস্তিল দুর্গকে দখল করে নিল। আর সেই সময়ে জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করার প্রতিবাদে জনতা এই কারাগার আক্রমণ করেছিল বলে অনেকে মনে করে। আর আক্রমণ করার পর বাস্তিল দুর্গটাকে ধ্বংস করে এবং সাধারণ মানুষ, নিরীহ মানুষ যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হয়। তো বাস্তিল দুর্গ পতনের আগে আর একটা যেটা ঘটনা ঘটেছিল, তো টেনিস কোর্টের শপথের পরিপ্রেক্ষিতে, যে শেষ পর্যন্ত রাজা কিন্তু ওই 20 জুন টেনিস কোর্টের শপথ হলো, 27 জুন রাজা তাদেরকে সংবিধান রচনার দায়িত্ব দিলেন। দেখলেন এটা তো সংবিধান রচনা করতে চাইছে, তো তাই তাদেরকে সংবিধান রচনার দায়িত্ব দিলেন। তা তারা নিজেদের সভাকে প্রথমে জাতীয় সভা ঘোষণা করেছিল, ন্যাশনাল অ্যাসেম্বলি। তা যেহেতু তারা সংবিধান রচনার দায়িত্ব পেল, তাই সেই ন্যাশনাল অ্যাসেম্বলিটা হয়ে গেল এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভায় পরিণত হয়ে গেল। এই সংবিধান সভায় যারা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন লাফায়েত, মিরাবো, ট্যালিরান্ড, এই সমস্ত ব্যক্তি। তারপর 1789 থেকে 91, 2 বছরের মধ্যে ফ্রান্সে একটা নতুন সংবিধান তৈরি হলো। মানে রাজা যে সংবিধান বা নিয়মকানুনে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন সেটা নয়, নতুনভাবে। এই সংবিধান সভা দুটি গুরুত্বপূর্ণ কাজ করেছিল। একটা হচ্ছে মানুষ এবং নাগরিক অধিকারের ঘোষণা, আর একটা হচ্ছে সামন্ত প্রথার বিলুপ্তি। সামন্ততান্ত্রিক ব্যবস্থার কিন্তু অবসান ঘটে গেল। এছাড়াও পুরাতন আমলের যে সুযোগ সুবিধা, অধিকার, সেই বিশেষ অধিকারগুলি লুপ্ত করা হলো। সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, সামন্ত কর, তারপর কর ভি, টাইড, এইসবের বিলুপ্তি ঘটানো হলো। এইভাবে এবং সমগ্র ফ্রান্সকে 83টি প্রদেশে ভাগ করা হলো শাসনকার্য সুবিধার জন্য। আর সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামে একটি আইন বিধিবদ্ধ করা হলো। তাহলে এইভাবে কিন্তু ফরাসি বিপ্লবের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ সেটা সম্পূর্ণ হলো। এবং রাজার মৃত্যু, এই পার্টটা আমরা পরে আসবো, একদিনে আসলে সবটা বুঝতে তোমাদের সমস্যা হবে। তো আমরা এই ফরাসি বিপ্লবের প্রথম পার্ট যেটা বুঝলাম, যে ফ্রান্স দেশে একটি বিপ্লব হয়েছিল এবং সেই বিপ্লবের যারা হোতা ছিলেন তারা ছিলেন সেই দেশের তৃতীয় সম্প্রদায়ের মানুষ। কেন তারা এই বিপ্লবটা করেছিলেন তার কারণগুলোকে আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কারণে ভাগ করে আলোচনা করলাম। দার্শনিকদের কী ভূমিকা ছিল সেটা আলোচনা করেছি। এর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব যে ফ্রান্সের জনগণ কীভাবে অংশগ্রহণ করেছে, নারীরা কীভাবে অংশগ্রহণ করেছে, তারপর হচ্ছে যে ফ্রান্সের রাজার মৃত্যুর পরে কীভাবে ফ্রান্স অশান্ত হয়ে উঠেছিল এবং তাকে শান্ত করার জন্য যে সন্ত্রাসের শাসন, সেই সন্ত্রাসের শাসনের সূচনা হয়েছিল, তার ভালো দিক মন্দ দিক কী হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে গুজবের প্রভাব কী ছিল ফরাসি বিপ্লবে। তারপর হচ্ছে ফরাসি বিপ্লবে যে আদর্শ, সেই বিপ্লবটা সফল হলো না ব্যর্থ হলো, তার যে আদর্শ সেটা ফ্রান্সে কতদূর প্রভাবিত করলো, সারা ইউরোপে কী প্রভাব বিস্তার করলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সেকেন্ড পার্টে, ফরাসি বিপ্লবের সেকেন্ড পার্টে আলোচনা করব। আশা করি নিশ্চয়ই তোমরা প্রথম পার্ট বুঝতে পেরেছো, ফরাসি বিপ্লব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করতে পেরেছো।